সব শরীরের ভিতরে কোনো না কোনো ভাবে সেটা ঢোকা আছে, মানে আছে, উপযুক্ত ভাবে আছে। এবার পয়েন্টটা হচ্ছে ডলার যদি ধরুন আমি তর্কের খাতিরে ধরেই নিলাম রিপ্লেস করতে হবে, সেটা ওয়ান ফাইন মর্নিং অল অফ আ সাডেন কোনো দিন সম্ভব। সেটা রিপ্লেস করতে গেলে স্লো ভাবে, স্লো মুভমেন্টের দ্বারা রিপ্লেসমেন্ট হবে। কিভাবে হবে আমি বলছি। প্রথম যেই স্টেপটা হওয়া প্রচন্ড ভয়ানক, সেটা হচ্ছে ট্রানজাকশনাল ওয়্যার গুলো, যেগুলো মানে ওয়্যার ট্রানজাকশন গুলো, যেইগুলো হচ্ছে বিভিন্ন রকম গেটওয়ে গুলো, সেইগুলো আস্তে আস্তে যে বারবার ব্রিক্স এর মাধ্যমে বলা হচ্ছে লোকাল কারেন্সি ডিপেন্ডেন্ট হয়ে যাও, অর্থাৎ যে যার লোকাল কারেন্সিতে ট্রানজাকশন করা শুরু করো, অর্থাৎ সেখানে ডলারের ইনভলভমেন্ট অলরেডি কমতে শুরু করলো। এইবার এই লোকাল কারেন্সির ইনভলভমেন্ট হয়ে যাওয়া মানে যে যার নিজের লোকাল কারেন্সির ভ্যালু তৈরি করতে শুরু করলো, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ভ্যালু অ্যান্ড আপনার অর্গানিক ভ্যালু ক্রিয়েট করতে শুরু করলো। এর পরবর্তীকালে যেটা ঘটবে সেটা হলো এই ভ্যালু ক্রিয়েশনটা যত অ্যাকিউমুলেট করতে থাকবে, তত কিন্তু ফুলে ফেঁপে উঠবে বিভিন্ন দেশের ইকোনমি। এবং এই স্টেপটা কারা নিচ্ছে? ব্রিক্স নিচ্ছে। সুতরাং ব্রিক্স একটা ন্যারেটিভ দিয়ে দিচ্ছে যে যারা আমাদের সাথে আছো এবং যারা আমাদের সাথে জুড়তে চাইছো, এদের সবাইকে একটা বার্তা দিয়ে দিচ্ছে যে আমাদের সাথে জুড়লে এমন একটা নেটওয়ার্ক স্টার্ট হবে, যেই নেটওয়ার্কটা কিন্তু আমরা আস্তে 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 নিজেদের লোকাল কারেন্সি গুলোকে টাইট করতে থাকবো। যত নিজেদের লোকাল কারেন্সি টাইট হবে, যত নিজেদের লোকাল কারেন্সি আরো পাওয়ারফুল হবে, তত আমাদের ডিপেন্ডেন্সি অন ডলার কমবে। দেখুন বারংবার একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে এনার্জি ট্রানজাকশন নিয়ে। এনার্জিতে কিন্তু ফুয়েল খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম আরো এনার্জি আছে। এই এনার্জি ট্রানজাকশনটা কিন্তু একটা বড় ডলারের জায়গা। সেই জায়গায় যদি আস্তে আস্তে ব্রিক্স যে ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের এনার্জি রিজার্ভস হচ্ছে, যে যার লোকালাইজড এনার্জি রিজার্ভস হবে, যে যার ইন্টার কানেক্টিভ এনার্জি রিজার্ভ হবে, সেই স্ট্রাকচার গুলো যে ফর্ম করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার কাট একটা ইন্ডিকেশন যে এই স্ট্রাকচার গুলো হচ্ছে, মানে গোটা পরিস্থিতিটা, গোটা পরিধিটা আস্তে আস্তে এদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং এদের হাতের বাইরে বেরোচ্ছে বলেই এমন একটা ট্রানজাকশনাল প্রসেস স্টার্ট হচ্ছে, যেই ট্রানজাকশনাল প্রসেসটা বুঝিয়ে দিচ্ছে যে হয়তো ডলার ইমিডিয়েট মানে রূপান্তরিত হয়ে ব্রিক্স মুদ্রা বা এই ধরনের কোনো মুদ্রা আসবে না, কিন্তু আগামী 2 বছরের মধ্যে ডলার রিপ্লেস হয়ে যাওয়ার পরিকাঠামো তৈরি হয়ে যাবে। এবং আগামী 2 বছরের মধ্যে এরকম কোনো বড় অ্যানাউন্সমেন্ট এলে অবাক হওয়ার কিছু নেই। তাই আমি বারবার বলছি, ইন্ডিয়ান প্রেসিডেন্সি অফ ব্রিক্স যদি আমি ধরে নিই সব থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ ব্রিক্স মুদ্রার ব্যাপারে, চায়না প্রেসিডেন্সি অফ ব্রিক্স ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন ইটস ফিউচার। তো এক্ষেত্রে যদি ডলার সরে গিয়ে যদি ব্রিক্স মুদ্রাকে যদি আমরা বাজারে আসতেও দেখি, ভারতের জন্য এটা ঠিক কতটা লাভজনক হবে? ভারত তাহলে কি অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি ফুলে ফেঁপে উঠবে? অবশ্যই অবশ্যই। এবং এবং দেখুন ব্রিক্স মুদ্রা যখন, যদি ধরুন ব্রিক্স মুদ্রা বা লোকাল কারেন্সি এলো, এই অল্টারনেট থিওরি অফ ইকোনমিক্স এইটা বা অল্টারনেট ট্রেড রুট গুলো তখন অনেক অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আর আমেরিকা ডিপেন্ডেন্ট ইকোনমি হবে না, তখন ওয়ার্ল্ড অর্ডারটাই ইজ নো মোর অ্যাবাউট আমেরিকা, ইটস মাচ অ্যাবাউট দ্যাট, অনেক বড় একটা আকার নিয়ে নেবে। এবং এবং সেখানে দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমরা যখন লিফট আসেনি, আমরা সিঁড়ি দিয়ে যেতাম। সিঁড়ি দিয়ে গেতে কি হতো, প্রতিটা তলা আমরা ঘুরে 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 যেতাম এবং প্রতিটা তলার মানুষ আমাদের যে যার মতো করে আটকাবার চেষ্টা করতো এবং আমাদের ফিল্টার করে করে পাঠাতো। বাট এবার আমরা লিফট তৈরি করলাম, আমরা ডাইরেক্টলি 1 তলা থেকে 4 তলা লিফটে পৌঁছে যাব। এতে কি হবে? এতে যেটা মূল জিনিসটা ঘটবে সেটা হচ্ছে ইকোনমিক গভর্নেন্স আমেরিকার কমবে, ইকোনমিক ইনভেস্টিগেশন করার জায়গাগুলো আমেরিকার কমবে। এবং সর্বত্র এইটা বোঝাবার যে একটা প্রক্রিয়া আছে, আমরা আমাদের মতো করে গোটা পৃথিবীর ইকোনমিটাকে পরিচালনা করবো, অ্যান্ড অ্যাজ ইফ অল দ্য ইনভেস্টার্স তারা বসে আছে আমেরিকা ইনভেস্ট করার জন্য। বাস্তবিক চিত্রটা তা নয়। আমরা রাশিয়া, ইন্ডিয়া, চায়নার মতো বিগ মার্কেটস গুলোকে এক জায়গায় পেয়ে যাব। আমরা রিসোর্সফুল কান্ট্রি লাইক সাউথ আফ্রিকাকে এক জায়গায় পেয়ে যাব। ন্যাচারাল রিসোর্সেস, গ্রিন রিসোর্সেস এবং আজকের ডেটে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যারা সব থেকে বেশি কন্ট্রিবিউট করতে পারে, সেই অ্যামাজনের হোল্ডার যারা, সে ব্রাজিলকে আমরা এক জায়গায় পেয়ে যাবো। সব অ্যাজ এ হোল এটা একটা বিরাট বড় একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনা যখনই শেপ নিতে শুরু করবে, সেটা আমেরিকার ঘুম ছুটিয়ে দেবে।
একেবারে। তবে এই সব কিছুর মধ্যে আরো একটা যেটা বিষয়, যে বারবার কিন্তু শান্তি নিয়ে বক্তব্য রাখতে শোনা যায় এই ডোনাল্ড ট্রাম্পকে। আমরা জানি যে সম্প্রতি আমরা বোর্ড অফ পিসের বেশ কিছু ছবি দেখেছি, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। তবে এই ছবিগুলোর মধ্যে ট্রাম্পের কিন্তু হতাশাও লুকিয়ে আছে। কেন বলছি, তার কারণ হচ্ছে সম্প্রতি এই বোর্ড অফ পিস থেকে তিনি একটি দেশকে বাদ দিয়ে দিয়েছেন। এমনি এমনি তিনি কিন্তু বাদ দেননি, তিনি কিন্তু সেই দেশটিকে তিনি আমন্ত্রণ পাঠিয়েছিলেন, কিন্তু পাঠানোর পরে তিনি মনে করলেন যে না, এই দেশটি ঠিক আমার মন মতো কাজ করছে না, তাই এই দেশটিকে আমি বাদ দিয়ে দিই, কারণ সে আমার বশ্যতা স্বীকার করতে চাইছে না। আর সেই কারণে তিনি বাদ দিয়ে দিয়েছেন সেই দেশটিকে। শুনতে বিষয়টা যতটা মজার হচ্ছে, আসলে কিন্তু বিষয়টা সেটা নয়, কারণ ট্রাম্পের যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনই কিন্তু উঠে আসছে ট্রাম্পের এই কাজকর্মের মধ্যে দিয়ে। তিনি ইতিমধ্যে একটি পোস্টও করেছেন, চলুন আমরা একটুখানি পোস্টটা দেখি। সেই পোস্টটা দেখলে পরে বুঝতে পারবেন আমরা কোন দেশের কথা বলছি। দেখুন, ট্রাম্প লিখেছেন যে প্রিয় প্রধানমন্ত্রী কার্নি, অনুগ্রহ করে এই চিঠিটি প্রতিনিধিত্ব করে যে শান্তি বোর্ড কানাডা যোগদানের বিষয়ে আপনার কাছে আর আমন্ত্রণ প্রত্যাহার করছে, যা হবে যে কোনো সময় সবথেকে মর্যাদাপূর্ণ নেতাদের বোর্ড। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। আমরা এটা এআই দিয়ে ট্রান্সলেট করেছি, তাই এই যে লাইন কনস্ট্রাকশনে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই মার্জনা করবেন। আমরা কথা বলছি সুভাষিস ব্যানার্জির সঙ্গে। সুভাষিস বাবু, আমরা এই যে যেটা দেখাচ্ছি, যে আমি একটা দেশকে চাইলাম পেলাম না, মানে একটা বাচ্চার খেলনা চাওয়ার মতো, আমি চাইলাম যে ওই খেলনাটা আমাকে দাও, আমি দিলাম না, অমনি যাও তোমাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিলাম, আজ থেকে তুমি আমার কাকা নও, তুমি আমার বাবা নও, তুমি আমার মা নও। কি বাচ্চামি শুরু করেছে। আমি অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত পৌঁছা হওয়া এক ফরেন অ্যাফেয়ার্স এর ডিপ্লোম্যাটের সাথে কথা বলছিলাম সেদিনকে ফোনে। তো আমার মানে মাস্টারমশাইয়ের মতো বয়সী উনি একটা ছোট্ট কথা বললেন, মানে কথাটা খুব সুন্দর। কথাটা বললো, আই ফাউন্ড, মানে ইংরেজিতে বললেন, বিকজ উনি ভারতীয় নন, ইংরেজিতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য। উনি বললেন, আই ফাউন্ড ট্রাম্প টু বি কিউট ইন ফার্স্ট 1 or 2 years of his second term, but I now find his cuteness to be a suffocating object for America. তো এটা কিন্তু বোঝার দরকার আছে যে বাইনা করা বাচ্চাটা একটা সময়ের পরে খুব বিরক্তকর একটা মানে কলরবে পরিণত হয়ে যায়, যখন তার কান্নার আওয়াজটা প্রচন্ড বেশি বাড়তে শুরু করে। তার কারণটা হলো যে এই এই লোকটা যে বোর্ড অফ পিস বানাচ্ছে, লোকজনকে নিচ্ছে। হু ডিফাইন্স পিস? হোয়াট ইজ পিস? তুমি কি ভেনেজুয়েলায় যে ঘটনাটা ঘটালে ওটা পিস না পিস নয়? তুমি যে ঘটনাগুলো লেবাননে ঘটিয়েছো, সিরিয়ায় ঘটিয়েছো, তুমি যেভাবে আক্রমণ করেছো দিনের পর দিন শান্তিপূর্ণ মাটিতে, তুমি যেভাবে ইরানকে কলুষিত করেছো, তুমি যেভাবে ইরাককে কলুষিত করেছো, তুমি যেভাবে তাদেরকে নিজেদের দেশের বিচার নিজেদের দেশের মানুষকে করতে দাওনি, সেগুলো কোনটা উইল বি পার্ট অফ পিস। তোমার কোনো জিনিস খারাপ লাগলে সেটা খারাপ, তোমার কোনো জিনিস খারাপ না লাগলে সেটা খারাপ নয়। দিস ক্যানট বি দ্য টার্ম ফর পিস। পিস তো পিস হয়,